ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2021-22 এবিটি এর পর্ষদের টেস্ট পেপার, যেটা তোমাদের প্রত্যেককেই স্কুল থেকে দেওয়া হয়েছে, তো সেই টেস্ট পেপারের আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা পেজের পুরো সলিউশন দেবো, সিন আনসিন গ্রামার রাইটিং সহ, যেভাবে প্রত্যেকটা করাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে 118 নাম্বার পেজের 22 নাম্বার সেট। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের একটা সেট। এখানে সিন আনসিন গ্রামার রাইটিং সবই করাবো, যেভাবে প্রত্যেকটা পেজের করাচ্ছি। আর তোমরা যারা টেস্ট পেপার এবিটি এর টেস্ট পেপারের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবিটি এর টেস্ট পেপারের পুরো সলিউশন আছে, প্রত্যেকটা পেজের সলিউশন আছে ইংলিশের উপর, এমনকি ভৌত বিজ্ঞানেরও সলিউশন আছে। তোমরা অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, প্রথমে সিন থেকে রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখানে প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেনে রয়েছে অন হিয়ারিং দ্য নিউজ দ্য ন্যারেটর ওয়াজ। খবরটা শুনে বক্তা কীরকম হয়েছিল? ইলাটেড, শকড, জুবিলেন্ট না এস্ট্যাটিক? প্রচণ্ড শকড হয়ে গেছিলো, তাহলে এটা হয়ে যাবে অপশন বি। 2 নম্বরে পিপল আউটসাইড দ্য বিড়লা হাউস অ্যাপিয়ার্ড ইনিশিয়ালি টু বি। বিড়লা হাউসের আশপাশে যারা ব্যক্তিরা ছিল তারা কীরকম তাদের লাগছিল, কীরকম ছিল তারা? সাউটিং, ভায়োলেন্ট, শকড অ্যান্ড সাইলেন্ট না ডেমনস্ট্রেটিং? তারা শকড এবং সাইলেন্ট ছিল, তাহলে অপশন সি। ল্যাটার দ্য পিপল জসল টু। পরে মানুষজন ভিড় করে কোথায়? ক্রিয়েট ডিস্টারবেন্স। কিসের জন্য ভিড়, মানে তারা ঝাপাঝাপি, মানে একে অপরকে ঠেলে ফেলে দিয়েছিল, কিসের জন্য? ক্রিয়েট ডিস্টারবেন্স। এন্টার দ্য রুম, গেট আউট অফ বিড়লা হাউস, গো নিয়ার গান্ধীজি। ঘরে ঢোকার জন্য, তাহলে এটা হয়ে যাবে এন্টার দ্য রুম। নেক্সট, দ্য নিউজ দ্যাট গান্ধীজি হ্যাড পাসড অ্যাওয়ে স্প্রেড। গান্ধীজির মৃত্যুর খবর কীভাবে ছড়িয়ে পড়েছিল? ব্রিস্কলি, অ্যাট এ স্লো পিস, স্লাগিসলি নাকি আইডোলেন্টলি? এটা হয়ে যাবে ব্রিস্কলি, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল, তাহলে অপশন এ। দ্য পিপল কুড নট আটার এনিথিং ইনিশিয়ালি সিন্স দে ওয়্যার। প্রথমে মানুষজন কোনো কথা বলতে পারেনি, কারণ প্রথমে তারা কীরকম ছিল? ওরিয়েন্টেড, আনপারটার্বড, রিল্যাক্সড না ডাম্পফাউন্ডেড? প্রথমে তারা ডাম্পফাউন্ডেড ছিল, কোনো কথা বলার অবস্থায় ছিল না, তাহলে অপশন ডি। এরপরে দেখো, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে রয়েছে হোয়েন দ্য ফোন কল কেম দ্য ন্যারেটার ড্যাশ। যখন ফোন কলটা এসেছিল তখন ন্যারেটার বা বক্তা তার বাড়িতে বসে চা খাচ্ছিলেন, তাহলে এটা হয়ে যাবে ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। নেক্সট, অ্যাজ গান্ধীজি ওয়াজ গোয়িং টু এ প্রেয়ার মিটিং ড্যাশ। যখন গান্ধীজি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন তখন হি হ্যাড বিন শট অন হিজ ওয়ে। তাকে রাস্তাতেই তার পথে গুলিবিদ্ধ করা হয়েছিল। নেক্সট, পিপল আউটসাইড বিড়লা হাউস প্যাসিফাইড এ বিট হোয়েন ড্যাশ। আউটসাইড বিড়লা হাউসের চারপাশে মানুষজন একটু শান্ত হয়েছিল যখন বলা হয়েছিল যে তাদেরকে গান্ধীজি ফিউনারালের আগে গান্ধীজির সাথে দেখা করতে দেওয়া হবে, তাহলে এখানে লিখবে ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। আচ্ছা, এরপরে সি এর দাগের দেখো দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড ইট অ্যাপিয়ার টু দ্য ন্যারেটার দ্যাট ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। কেন বক্তার কাছে মনে হয়েছিল যে সময় যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেছে? দেখো, উত্তরে লিখবে দ্য স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন who had collected around Birla House did not make a sound. There was an unnatural silence and it appeared to the narrator that it was as if time stood still for those few minutes. যে সমস্ত দুঃখিত মানুষজন, মহিলা এবং পুরুষ, যারা বিড়লা হাউসের চারপাশে জমা হয়েছিল, তারা এতটাই দুঃখ পেয়েছিল যে তারা একটা আওয়াজও করছিল না মুখ দিয়ে। সেখানে যে একটা মানে আনন্যাচারাল একটা সাইলেন্স বিরাজ করছিল, অবাস্তব একটা মানে কী বলবো, চুপ একটা মানে সাউন্ডহীন একটা আওয়াজ, শব্দহীন একটা পরিবেশ বিরাজ করছিল, যেটা দেখে বক্তার মনে হয়েছিল যে সেখানে যেন সময় কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেছে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য এনভায়রনমেন্ট ইন দ্য বিড়লা হাউস অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন বিড়লা হাউসের আবহাওয়াটা কীরকম ছিল, পরিবেশটা কীরকম ছিল? দেখো, গান্ধীজি's relatives and followers had gathered around his body in Birla House and there was silence in the room as Gandhiji breathed his last. তাহলে গান্ধীজির ফলোয়ার এবং রিলেটিভরা বিড়লা হাউসের চারপাশে গান্ধীজির মৃতদেহকে ঘিরে দাঁড়িয়েছিল এবং সেখানে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তা পরিবেশটা এরকমই ছিল, একেবারে থমথমে নিশ্চুপ একটা পরিবেশ। ক্লিয়ার? এবারে আমরা চলে আসবো পোয়েম সেকশানে। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে প্রশ্ন আছে, দ্য পোয়েট ফোকাসেস অন দ্য নিড টু
পোয়েম, সেই কবিতাটা কিসের ওপর ফোকাস করেছে, কিসের নিডের ওপর বা কিসের প্রয়োজনের ওপর? প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, লিভ দ্য সিটি ফর জঙ্গল, স্টে নিয়ার ওক ট্রিজ, ওয়াক উইথ দ্য হার্ট অফ ট্রিজ। কি কথা বলা হয়েছে না, প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করার একটা প্রয়োজনীয়তার কথা ঘোষণা করেছে। তাহলে অপশন এ। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ, ওক গাছ চেয়েছিল কবি যাতে কি করেন? কন্ট্রাক্ট, উইশ, প্লিজ না প্রেয়ার? প্লিজ করতে করেন বা প্রমিস, তাহলে অপশন সি। নেক্সট, ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার টু দ্য ফ্যাক্ট দ্যাট, ডু নট ব্লিঙ্ক অ্যান আই বলতে কি ঘটনার কথা বলা হয়েছে? যে ম্যান ক্লোজেস দ্য আইস হোয়েন ওক ট্রিজ আর কাট ডাউন, ম্যান ইজ ইনডিফারেন্ট টু দ্য সরোফুল কন্ডিশন অফ দ্য ওক ট্রিজ, ম্যানস আইলিডস আর ডিফেক্টিভ, ম্যান হ্যাজ হার্ডলি এভার সিন অ্যান ওক ট্রি বিং কাট ডাউন। এটা হয়ে যাবে অপশন বি, ম্যান ইজ ইনডিফারেন্ট টু সরোফুল কন্ডিশন অফ দ্য ওক গাছ। ওক গাছের দুঃখজনক ঘটনাতেও মানুষরা ইনডিফারেন্ট থাকে, তাদের মধ্যে কোনো কিছুই এসে যায় না, ওক গাছ কাটা হলেও তারা কোনো দৃষ্টিপাত করেন না। তাহলে অপশন বি। দ্য ড্রিম অফ দ্য পোয়েট ওয়াজ, কবির স্বপ্নটা ছিল মেড হিম জুবিল্যান্ট, স্যাডেন্ড হিম, মেড হিম রিপিটেন্ট, নাকি ট্রান্সফর্মড হিম? কবির স্বপ্ন তাকে বদলে দিয়েছিল, তাহলে ট্রান্সফর্মড হিম, অপশন ডি। এরপরে দেখো দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হাউ হ্যাভ দ্য ওক ট্রিজ ন্যারেটেড দেয়ার প্লাইট, কীভাবে ওক গাছ তাদের দুঃখের কথা বর্ণনা করেছে? দেখো, দ্য ওক ট্রিজ ন্যারেটেড দেয়ার প্লাইট বাই সেইং দ্যাট দে আর কাট ডাউন অ্যান্ড টর্ন আপ, বাট হিউম্যান বিংস ডু নট ইভেন ব্লিঙ্ক অ্যান আই। তাহলে ওক গাছ তাদের দুঃখের কথা এভাবেই বর্ণনা করেছে যে যখন তাদেরকে কেটে ফেলা হয় বা উপড়ে ফেলা হয়, তখন হিউম্যান বিং বা মানুষ কিন্তু কোনো প্রকার দৃষ্টিপাত করে না। আচ্ছা, এরপরে চলে আসবো পরবর্তী প্রশ্নে। মাই ওয়ার্ক ওয়াজ ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হিয়ার? এখানে কবি কী বোঝাতে চেয়েছেন? যে আমার হাঁটাটা হিউম্যান চাইল্ড মানুষের মতো হলেও আমার হৃদয়টা গাছেদের মতো হয়ে গেছিলো। দেখো, উত্তরে লিখবে বাই দ্য কোটেড লাইন দ্য পোয়েট ওয়ান্টস টু সে। এই উপরোক্ত যে কোটেড যে লাইনটা দেওয়া হয়েছে, সেই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন that the dream has brought a change in physical as well as his mental life, যে তার স্বপ্নটা তার ফিজিক্যাল লাইফ এবং মেন্টাল, তার শারীরিক এবং মানসিক দিক থেকে তার মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। though he remains physically a human being but his moral self is now attached with the oak trees and with their pain and sufferings, যদিও বা শারীরিকভাবে তিনি মানুষের মতোই রয়েছেন, কিন্তু মনের দিক থেকে বা মরালি কিন্তু তার নৈতিক দিক থেকে তিনি চেঞ্জ হয়ে গেছেন অনেকটাই, কারণ এখন তিনি গাছেদের সাথে যুক্ত, মানে তার হৃদয় জুড়ে গেছে এবং গাছেদের দুঃখে এখন তিনি নিজেও দুঃখ বোধ করেন, গাছেদের যন্ত্রণা এবং দুঃখে তিনি নিজেও সেই দুঃখ এবং যন্ত্রণা ফিল করতে পারেন। সিন হয়ে গেল, এবারে চলে আসবো আনসিনে। দেখো, প্রথমে মানে বলবো, তারপরে প্রশ্ন করাবো। It was an accident waiting to happen in a city where mindless rash driving by private buses endangers hundreds of lives every day. এখানে একটা সেই জায়গাতেই একটা অ্যাক্সিডেন্ট বা একটা অ্যাক্সিডেন্ট অপেক্ষা করে থাকে, দুর্ঘটনা, যেখানে র্যাশ ড্রাইভিং হয়, বিভিন্ন প্রাইভেট বাসগুলো মানে বেপরোয়া বাস চালায় এবং যার ফলে শয়ে শয়ে মানুষের জীবন প্রতিদিন ঝুঁকির মধ্যে পড়ছে। মেনি আর লাকি টু রিটার্ন হোম সেফলি, কিছুজন হয়তো অনেকটাই সৌভাগ্যবান যারা সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসে। বাট অন ফ্রাইডে লাক র্যান out for 20 passengers traveling on a bus plying on route 217B, কিন্তু ফ্রাইডে বা গত শুক্রবার 20 জন প্যাসেঞ্জারের ভাগ্য এতটা ভালো ছিল না যারা 217B বাসে করে যাচ্ছিল। The reckless driver tried to overtake another bus on VIP road, veered off and plunged headlong into Bagjola Canal. এই বাসের বেপরোয়া চালক আর একটা সামনের দিক থেকে আসা আর একটা বাস ভিআইপি রোডের বাসকে ওভারটেক করতে চায় এবং যার ফলে বাসটা উল্টে যায় আর বাগজোলা ক্যানেলে ডুবে যায়। অ্যামং দ্য ডেড ওয়্যার ইনফ্যান্ট, স্কুল চিলড্রেন অ্যান্ড দেয়ার প্যারেন্টস, যারা মৃত ছিল তাদের মধ্যে শিশুও ছিল, বাচ্চা আর স্কুল গোয়িং চিলড্রেন মানে বাচ্চা স্কুলে পড়া বাচ্চাও ছিল এবং তাদের মা বাবারাও ছিল। অ্যাটলিস্ট 30 আদার্স ওয়্যার সিরিয়াসলি ইনজিওর্ড, অন্ততপক্ষে আরও 30 জন খুব মারাত্মকভাবে বা গুরুতরভাবে আহত হয়েছেন। ফর 3 hours স্লাম ডুয়েলার্স অ্যান্ড রিক্সো পুলার্স ফ্রম দ্য নিয়ার বাই লোকালিটি ড্র্যাগড আউট দ্য ভিকটিম, স্টিল দ্য রেস্কিউ টিম অ্যারাইভড। 3 ঘন্টা ধরে সেই
এলাকার কাছাকাছি বস্তিবাসীরা এবং রিক্সো পুলাররা মানে যারা রিক্সা চালক তারা 3 ঘন্টা ধরে ওই বাস থেকে ভিকটিমদের হতাহতদেরকে বের করে, রেস্কিউ করে, তাদেরকে সেই এই অবস্থা থেকে বের করে নিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত রেস্কিউ টিম আসে, উদ্ধারকারী দল আসার আগে পর্যন্ত তারাই উদ্ধার কার্য চালায়। দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টার্স ম্যানেজ টু জাম্প আউট অ্যান্ড ফ্লি। ড্রাইভার এবং কন্ডাক্টর বাস থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অ্যারাউন্ড 2:20 PM, প্রায় 2:20 দিকে, দুপুর 2:20 দিকে, দ্য বাস অন রুট 217B ওয়াজ অন ইটস ওয়ে টু কালী পার্ক ফ্রম বাবুঘাট। বাসটা 217B বাসটা তাদের বাবুঘাট থেকে কালী পার্কের দিকে যাচ্ছিল। রাসিং অ্যাহেড অফ ইট অন ভিআইপি রোড ওয়াজ অ্যানাদার বাস অন রুট 211। ভিআইপি রোডে আরও একটা বাস যাচ্ছিল দ্রুতগতিতে, 211 নম্বর বাস। দ্য টু বাসেস শেয়ার দ্য সেম রুট ফর কোয়াইট এ ডিস্টেন্স। কিছুক্ষণের জন্য ওই দুটো বাস একই রুট শেয়ার করছিল, একই রুটে যাচ্ছিল। দ্য 217B ড্রাইভার ট্রাইড টু ওভারটেক দ্য বাস অ্যাহেড ফ্রম দ্য লেফট অ্যান্ড সুইপড অন দ্য মাড ট্র্যাক লাইনিং দ্য রোড নেক্সট টু হুইচ রানস দ্য ক্যানেল। এবং 217B বাসের যে ড্রাইভার সে তার সামনের বাসটাকে ওভারটেক করতে যায় বাঁ দিক দিয়ে, এবং যার ফলে বাসটা উল্টে গিয়ে কাদাতে উল্টে যায় এবং পাশে একটি ক্যানেলে পড়ে যায়। It drove over a pile of garbage and slush only to find an auto rickshaw blocking its way. এটা একেবারে সামনে যে আবর্জনা জমা করা ছিল তার উপরে উঠে যায়, যার ফলে সামনে একটা অটো রিক্সা ছাড়া আর যেটা রাস্তাকে ব্লক করে দেয়, আর কিছুই দেখতে পায় না। দ্য ড্রাইভার সুইড হোম মোর টু দ্য লেফট, স্কিডেড অন দ্য ওয়েট গ্রাউন্ড অ্যান্ড প্লাঞ্চ সাইডওয়েজ ইন্টু এ ক্যানেল। ড্রাইভার কী করে, আরও বাঁদিকে হেলায় বাসটাকে, যার ফলে বাসটা ওই ভিজে মাটির ওপর স্লিপ করে এবং সাইডে উল্টে গিয়ে ক্যানেলে পড়ে যায়। অনলি দ্য রুফ অফ দ্য বাস ওয়াজ ভিজিবল ফ্রম দ্য রোড। রাস্তা থেকে শুধুমাত্র বাসের ছাদটাই দেখা যাচ্ছিল, মানে ক্যানেলে পুরো বাসটা ডুবে গেছিল। মোস্ট প্যাসেঞ্জার্স ডায়েড অফ সাফোকেশন। বেশিরভাগ প্যাসেঞ্জার এখানে দম বন্ধ হয়ে মারা যায়। ইট হ্যাপেন্ড উইদিন মিনিটস। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটে যায়। অ্যাজ দ্য বাস স্কিডেড অফ দ্য রোড অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার থ্রোন টু দ্য ফ্রন্ট। যখনই বাসটা রাস্তা থেকে ছিটকে পড়ে তখন সমস্ত প্যাসেঞ্জার সামনের দিকে ছিটকে যায়। ওয়াটার গাস্ট ইন ফ্রম অল সাইডস। ক্যানেলের ভেতরে যখনই পড়ে যায় বাসটা তখন চারদিক থেকে জল ঢুকে পড়ে বাসের মধ্যে। আই হেল্ড অন টু মাই সন অ্যান্ড অ্যানাদার গার্ল। আমি আমার ছেলে এবং আর একটা বাচ্চা মেয়ের হাত ধরলাম। হু আই থট ওয়াজ মাই ডটার, যাকে আমি আমার নিজের মেয়ে ভেবেছিলাম। মাই ইয়াংগেস্ট ডটার স্লিপড আউট অফ মাই হ্যান্ড অ্যান্ড আই কুডন্ট ফাইন্ড হার। আমার নিজের ছোট মেয়ে আমার হাত থেকে ফসকে যায় এবং আমি তাকে খুঁজেও পাইনি। সেড মার্জিনা বেবি কথাগুলো বললেন। সি ওয়াজ পুলড আউট বাই লোকাল মানুষদের দ্বারা তাকে বের করা হয়েছিল বাস থেকে, বাট লস্ট আর মাদার ইন লজ অ্যান্ড 2 ডটার্স নেহা অ্যান্ড 8-month-old হেনা। এবং তিনি তার শাশুড়ি মাকে হারিয়েছিলেন এবং তার দুটি মেয়ে নেহা এবং 8 মাস বয়সী হেনা দুজনকেই তিনি হারালেন। হার সন জাহির ইজ ব্যাটলিং ফর লাইফ। তার ছেলে জাহির মৃত্যুর সাথে লড়াই করছে। According to those rescued, the conductor was apparently egging the driver on the drive first when the accident happened. যে সমস্ত মানুষকে উদ্ধার করা হয়েছিল তাদের মতে কন্ডাক্টর বারবার ড্রাইভারকে উত্তেজিত করছিল যাতে করে সে আরও স্পিডে গাড়িটা চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক আগে। ড্রাইভারকে বারবার কন্ডাক্টর বলছিল আরও জোরে যেতে। Only the passenger মিঠুন ঘোষ escaped unhurt as he had jumped off just as the bus plunged into the canal. শুধুমাত্র একজনই প্যাসেঞ্জার, যার নাম হচ্ছে মিঠুন ঘোষ, সে অক্ষত অবস্থায় গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিল। যখনই গাড়িটা ক্যানেলে ডুববে সেই ক্যানেলে ডোবার আগেই সে ঝাঁপ দিয়ে দিয়েছিল, সেই জন্য সে অক্ষত ছিল একমাত্র সেই মিঠুন ঘোষই। উইদিন 2 minutes দ্য বাস ওয়াজ কমপ্লিটলি সাবমার্জড। 2 মিনিটের মধ্যে বাসটা পুরোটা ডুবে যায়। ইট হ্যাড নো এমার্জেন্সি এক্সিট। বাসের কোনো এমার্জেন্সি এক্সিটও ছিল না, এমার্জেন্সি কোনো আপৎকালীন খিড়কিও ছিল না। দ্য লোকালস ওভারকাম দ্য ইনিশিয়াল শক অ্যান্ড রাস্ট টু দ্য স্পট। সেখানকার স্থানীয় বাসিন্দা সেই বাস অ্যাক্সিডেন্টের শক কাটিয়ে সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে ছুটে যায়। জাস্ট দ্য টপ অফ দ্য বাস ওয়াজ ভিজিবল। শুধুমাত্র বাসের ছাদটাই দেখা যাচ্ছিল। উই লস্ট নো টাইম বাট জাম্পড ইনটু দ্য ক্যানেল। আমরা কোনো প্রকার সময় নষ্ট না করে ক্যানেলে ঝাঁপ দিই। সাম অফ আস ইউজড সভলস টু ব্রেক ওপেন দ্য রুফ অ্যান্ড টেক আউট দ্য প্যাসেঞ্জার্স। কিছুজন তো বেলচা দিয়ে বাসের ছাদ ভেঙে সেখান দিয়ে প্যাসেঞ্জারকে বের করার চেষ্টা করে। সে তপন বাগুই কথাটা বললেন। দে ম্যানেজ টু পুল আউট 8
8 passengers, all of them unconscious. তারা 8জন যাত্রীকে বের করতে সক্ষম হয়েছিল, যারা সবাই কিন্তু অচৈতন্য অবস্থা ছিল, তারা সবারই কনসাস মানে সেন্স ছিল না, সবাই কিন্তু আনকনসাস হয়ে গেছিল, সেন্সলেস হয়ে গেছিল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই মানেটা বুঝতে পেরেছো। এবারে চলে আসবো আমরা প্রশ্নে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দ্য লাইভস অফ কমন পিপল আর অলওয়েজ অ্যাট স্টেক অন অ্যাকাউন্ট অফ। সাধারণ মানুষের জীবন সবসময় ঝুঁকির মধ্যে পড়ে কারণ রুলস অফ অ্যান্ড রেগুলেশনস, দ্য ড্রাইভার্স এইডিং বাই দ্য ট্রাফিক রুলস, ইম্পিচুয়াস ড্রাইভিং, দ্য ট্রাফিক অন দ্য রোড। এটা হয়ে যাবে অপশন সি, ইম্পেচুয়াস ড্রাইভিংয়ের জন্য। এরপরে অ্যাকর্ডিং টু সাম রেস্কিউড প্যাসেঞ্জার্স দ্য কন্ডাক্টর অফ দ্য বাস ওয়াজ। যে সমস্ত প্যাসেঞ্জারকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে কন্ডাক্টর কি করছিল বলা হয়েছে, ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি, এ ভিকটিম অফ দ্য ট্র্যাজেডি, ওয়ার্নিং দ্য ড্রাইভার টু বি গিভেন ক্লিন চিট। তারা বলছে যে এই ট্র্যাজেডির জন্য ড্রাইভার কন্ডাক্টর ইকুয়ালি রেসপন্সিবল, দুজনেই সমানভাবে দায়ী। তাহলে অপশন এ। The final obstruction that the bus faced while overtaking was, যে ফাইনাল যে বাধাটা বা শেষ যে বাধাটা বাসটা ফেস করেছিল ওভারটেকিং করার সময়, সেটা কি? অ্যানাদার বাস, এ পাইল অফ গার্বেজ অ্যান্ড স্ল্যাশ, মাডি রিস্ক, না অটো রিক্সা। তাহলে এটা হয়ে যাবে অটো রিক্সা। তাহলে অপশন ডি। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার হু এসকেপড আনহার্ট ওয়াজ, কতজন প্যাসেঞ্জার একেবারে অক্ষত অবস্থায় সেখান থেকে বেরোতে পেরেছিল? 0, 1, 2 না 3? একমাত্র একজনই পেরেছিল, তাহলে 1, অপশন বি। দ্য টু বাসেস ওয়ার কম্পিটিং সিন্স দে, দুটো বাস একে অপরের সাথে কম্পিটিশন করছিল যখন তারা শেয়ার দ্য রুট অল অ্যালং, শেয়ার দ্য রুট জাস্ট ফর এ লিটল ডিস্টেন্স, শেয়ার দ্য রুট ফর এ গুড বিট অফ ডিস্টেন্স, ডিড নট শেয়ার দ্য রুট। এটা হয়ে যাবে শেয়ার দ্য রুট for a good bit of distance, option C. Next, the rescue team arrived. Rescue team বা উদ্ধারকারী দল এসেছিল immediately after almost 3 hours, after 1 hour, at the end of the day. 3 ঘন্টা পর এসেছিল, তাহলে after almost 3 hours, option B. এবারে বি এর দাগে ট্রু ফলস। প্রথমে রয়েছে দ্য কন্ডাক্টার্স ওয়ার রেস্কিউড বাই দ্য লোকালস, লোকাল পার্সন বা স্থানীয় লোক কন্ডাক্টরকে রেস্কিউ করেছিল, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টার্স ম্যানেজড টু জাম্প আউট অ্যান্ড ফ্লি। এরপর 2 নম্বরে আছে দ্য ড্রাইভার ওয়াজ অ্যাডমনিশড বাই দ্য কন্ডাক্টর টু ইনক্রিজ দ্য স্পিড। ড্রাইভার অ্যাডমনিশ বাই কন্ডাক্টর তাকে বলেছিল, ড্রাইভারকে, মানে এখানে বলেছে কম স্পিড করতে বলেছিল, কন্ডাক্টর ড্রাইভারকে বলেছিল যাতে স্পিড না বাড়ায়, বা তাহলে বা বারণ করেছিল স্পিড বাড়াতে। এটা হয়ে যাবে ফলস, কারণ সে স্পিড বাড়াতে বলছিল। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে অ্যাকর্ডিং টু দোজ রেস্কিউড দ্য কন্ডাক্টর ওয়াজ অ্যাপারেন্টলি এগিং দ্য ড্রাইভার অন টু ড্রাইভ ফাস্ট। এরপরে 3 নম্বরে দ্য রেস্কিউ টিমস ব্রিচড অ্যান্ড জয়েন্ড হ্যান্ডস ইন পুলিং আউট দ্য প্যাসেঞ্জার্স উইথ দ্য লোকালস। রেস্কিউ টিম সেখানে পৌঁছালো, উদ্ধারকারী দল, এবং স্থানীয় বাসিন্দাদের সাথে তারা হাতে হাত মিলিয়ে রেস্কিউ অপারেশনটা করলো বা উদ্ধার কাজ চালালো। তাহলে এটাও হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু, কারণ রেস্কিউ টিম পরে হলেও এসেছিল। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে ফর 3 hours slum dwellers and rickshaw pullers from nearby locality dragged out the victims till the rescue team arrived. এরপরে সি এর দাগের আছে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস, কেন দুর্ঘটনাটা ঘটেছিল? উত্তর হবে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিকজ দ্য রেকলেস ড্রাইভার অফ এ বাস ট্রাইড টু ওভারটেক অ্যানাদার বাস অন ভিআইপি রোড। অ্যাক্সিডেন্টটা ঘটেছিল কারণ ভিআইপি রোডের একজন বেপরোয়া বাস চালক আরেকটা বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। আচ্ছা, অ্যানাদারের আরটা পড়েনি, সরি। তারপরে দেখো হাউ ডিড দ্য লোকাল স্টার্ট রেস্কিউইং দ্য প্যাসেঞ্জার, কীভাবে স্থানীয় লোকজন যাত্রীদেরকে উদ্ধার কার্য শুরু করে যাত্রীদের। দেখো উত্তরে লিখবে দ্য লোকালস উইদাউট লসিং এনি টাইম জাম্পড ইন্টু দ্য ক্যানেল, সাম অফ দেম ইউজড shovels to break open the roof of the bus and take out the passengers and thus started rescuing the passengers. তাহলে কি হলো না, উদ্ধারকারী দল আসার আগেই ওই স্থানীয় বাসিন্দারা তারা কোনো প্রকার সময় নষ্ট না করেই ক্যানেলে ঝাঁপ দিল এবং কিছু জন তো বেলচা দিয়ে বাসের ছাদটাকে ভেঙে সেখান থেকে প্যাসেঞ্জারদের বের করে তাদেরকে তাদের উদ্ধার কাজ শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, হি কুড দ্য অনলি আনহার্ট প্যাসেঞ্জার্স হাউ কুড দ্য অনলি আনহার্ট প্যাসেঞ্জার্স এসকেপ, কীভাবে একমাত্র কোনো প্রকার মানে ক্ষত না নিয়ে একটা প্যাসেঞ্জার সেই বাস থেকে বেরোতে পেরেছিল।
দেখো উত্তর হবে দ্য অনলি আনহার্ড প্যাসেঞ্জার্স মিঠুন ঘোষ এসকেপড অ্যাজ হি হ্যাড জাম্পড অফ জাস্ট অ্যাজ দ্য বাস প্লাঞ্জড ইন্টু দ্য ক্যানেল। একমাত্র অক্ষত প্যাসেঞ্জার মিঠুন দাস অক্ষত অবস্থায় বাস থেকে বেরোতে পেরেছিল, কারণ বাসটা ক্যানেলে ডোবার আগেই সে বাস থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন টু দ্য প্যাসেঞ্জার্স অ্যাজ সুন অ্যাজ দ্য বাস স্কিডেড অফ দ্য রোড। যখনই বাসটা রাস্তা থেকে ছিটকে গেল তখন প্যাসেঞ্জারদের কি হলো? দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য বাস স্কিডেড অফ দ্য রোড অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার থ্রোন টু দ্য ফ্রন্ট, ওয়াটার গাস্ট ইন দ্য বাস ফ্রম অল সাইডস। যখনই বাসটা রাস্তা থেকে ছিটকে গেল তখন সমস্ত প্যাসেঞ্জারও সামনের দিকে ছিটকে পড়লো এবং বাসের মধ্যে যে চারদিক থেকে জল ঢুকে গেল, মানে যেহেতু ক্যানেলে পড়ে গেছিলো সেজন্য বাসের মধ্যে চারপাশ থেকে জল ঢুকে গেল। আনসিন পোর্শন কমপ্লিট হলো। এবারে আমরা চলে আসবো গ্রামার সেকশানে। দেখো প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। স্বামী বিবেকানন্দ ড্যাশ অন ফুট ফ্রম প্লেস টু প্লেস। তাই এটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ ট্রাভেলড অন foot from place to place dash noble thoughts of thousands of people। এটা হয়ে যাবে spreading novel thoughts of thousands of people to dash their souls, to awaken their souls। তাহলে প্রথমে হবে ট্রাভেল, তারপরে স্প্রেডিং, তারপরেরটা হবে অ্যাওকেন। এরপরে আছে 5 এ আর্টিকেল প্রিপোজিশন। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ড্যাশ ওল্ড লেটার। দেখতে পাচ্ছ এটা আবার র্যানঅ্যাওয়ে কাইটের অংশটাই দেওয়া হয়েছে। তাহলে অ্যান ওল্ড লেটার লাইং ড্যাশ দ্য বুককেস, এটা হবে লাইং অন দ্য বুককেস ড্যাশ দ্য সিটিং রুম, ইন দ্য সিটিং রুম। তাহলে প্রথমে অ্যান, তারপরে অন, তারপরে ইন। এরপরে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বরে হি অ্যাপোলোজাইজড আনকন্ডিশনালি। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ আনকন্ডিশনালি। আনকন্ডিশনালের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে হিজ অ্যাপোলজি ওয়াজ আনকন্ডিশনাল। তাহলে অ্যাপোলজি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাপোলোজাইজডের, সেখানে লিখলাম আমরা হিজ অ্যাপোলজি ওয়াজ আনকন্ডিশনাল। পরে 2 নম্বরে টেক শর্ট ব্রেক ফ্রম স্টাডি এভরি 15 মিনিটস, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করলে হবে শর্ট ব্রেকস ফ্রম স্টাডি শুড বি টেকেন এভরি 15 মিনিটস। এরপরে 3 নম্বরে হোয়ার ওয়াজ হি বোর্ন, ডু ইউ নো দ্য প্লেস, জয়েন ইউজিং নাউন ক্লজ। নাউন ক্লজ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। তাহলে উত্তর হবে ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বোর্ন। তাহলে হোয়ার দিয়ে আমরা নাউন ক্লজ করলাম, জয়েন করলাম, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বোর্ন। জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে, ভুলে যেও না। এরপরে আছে 5 দাগের সি, সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এখানে লিস্ট দেওয়া রয়েছে। দেখো প্রথমে রয়েছে স্টার্টেড ভায়োলেন্টলি, এটা হয়ে যাবে ব্রোক আউট। তারপরে টেকিং প্লেস, এটা হবে কামিং অফ। তারপরে ইনভেস্টিগেট, তদন্ত করা, এটা হয়ে যাবে লুক ইনটু। এরপরে 6 দাগে দেখো এই যে ওয়ার্ডগুলো রয়েছে তার যা মানে, সেই একই ওয়ার্ডের মানে আনসিন থেকে বের করে লিখতে হবে, মানে সিনোনিম। প্রথমে রয়েছে র্যাশ, মানে বেপরোয়া, এটা হয়ে যাবে রেকলেস। রেকলেস মানেও বেপরোয়া। তারপরে চেঞ্জ ডিরেকশন, দিক পরিবর্তন করা, এটা হয়ে যাবে উইয়ার্ড। তারপরে ফ্লোড, এটা হবে গাস্ট। তারপরে আর্জিং, এটা হয়ে যাবে এগিং, বারবার বলা বা উত্তেজিত করা, আর্জিং বা এগিং। আচ্ছা, এতটা বুঝতে পেরেছো তোমরা? এরপরে চলে আসবো রাইটিং সেকশানে সি এর দাগের। দেখো এখানে একটা প্রথমে রয়েছে 7 দাগের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ফ্রম দ্য ফলোয়িং রাইট এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ বিল্ড। কীভাবে বাড়ি তৈরি হয় সেই নিয়ে প্যারাগ্রাফ। পয়েন্ট আছে প্ল্যানিং অফ এ বিল্ডিং, গেটিং ইন দ্য প্ল্যান স্যাংশনড, এঙ্গেজিং ম্যাশনস আর লেবারার্স, স্টার্টিং দ্য কনস্ট্রাকশন, লাইং আওয়ার ফাউন্ডেশন, ওয়ালস, রুফস অ্যান্ড ফ্লোর্স, ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, প্লাস্টারিং, ইলেকট্রিক ওয়্যারিং অ্যান্ড ওয়াটার কানেকশনস, কালারিং, ফিট ফর লিভিং আফটার কমপ্লিশন। তো এই প্যারাগ্রাফটা এর আগেও একটা পেজে ছিল, আমি করিয়ে দিয়েছি আগেই। যারা রোজ ফলো করো তারা নিশ্চয়ই দেখছো, তাদের কোনো অসুবিধা আশা করি হবে না। তো তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি আরও একবার করিয়ে দিচ্ছি। দেখো আমি প্যারাগ্রাফের নাম দিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশন। তারপর দেখো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু ড্র এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্টের দ্বারা প্রথম বা স্থপতির দ্বারা একটা বিল্ডিংয়ের প্ল্যান করা বা ড্রয়িং করা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ এ প্রেটি কমপ্লেক্স অ্যান্ড লেন্দি প্রসেস। এটা বেশ জটিল এবং একটা বেশ লেন্দি প্রসেস, অনেকটা সময় লাগে। বাট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মেনি থিংস নিড টু বি কনসিডার্ড বিফোর কনস্ট্রাকশন ওয়ার্ক। কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু করার আগে কিছু জিনিস রয়েছে যেগুলো অবশ্যই আগে থেকে করতে হবে। ফার্স্ট অফ অল, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য
বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট ইজ ডান। প্রথমে আর্কিটেক্টের দ্বারা আর্কিটেক্টকে দিয়ে একটা ড্রয়িং করা হয়, বাড়ি ড্রয়িং করানো হয়। দেন দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং গেট স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস অর গ্রাম পঞ্চায়েত। তারপরে সেই বিল্ডিংয়ের যে প্ল্যানটা সেটা মিউনিসিপ্যালিটি দিয়ে কিংবা কর্পোরেশন এরিয়া কর্পোরেশন থেকে এবং গ্রাম্য এলাকায় গ্রাম পঞ্চায়েত থেকে সেই প্ল্যানকে স্যাংশন করাতে হবে। আফটার স্যাংশনিং দ্য প্ল্যান ইট ইজ টাইম টু বিল্ড দ্য স্ট্রাকচার। প্ল্যান স্যাংশন হয়ে গেলে এবার স্ট্রাকচারটা বিল্ড করার কাজ শুরু হবে, স্ট্রাকচার তৈরি করার কাজ। ফর দ্যাট ম্যাশনস অ্যান্ড লেবারার্স আর এঙ্গেজড। সেই জন্য রাজমিস্ত্রি এবং মজুরদেরকে নিয়োগ করা হয়। দে স্টার্ট দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিস্ক সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তারা ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করে। আফটার দ্যাট ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিক্সড। তারপরে জানলা দরজা বসানো হয়। নেক্সট স্টেপ প্লাস্টারিং দ্য ওয়ালস। তারপরে দেয়ালগুলো প্লাস্টার করা হয়। All types of wiring like electric and water supply connections are done after that. তারপরে সমস্ত প্রকার কানেকশন সাপ্লাই মানে ওয়াটার সাপ্লাই এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন তৈরি করা হয়, মানে ইলেকট্রিক আর ওয়াটারের জন্য আলাদা পাইপ লাইন দরকার, সেগুলো তৈরি করা হয়। আফটার দ্য লাস্ট স্টেপ ইজ পেন্টিং। তারপরে শেষে বাড়ি রং করা হয়। আফটার পেন্টিং ইজ কমপ্লিটেড দ্য বিল্ডিং ইজ ফিট ফর লিভিং। যখন রং করা হয়ে গেল তখন বাড়িটা এখন বসবাস করার জন্য একেবারে রেডি হয়ে গেল। তো এভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখতে পারো কিভাবে বিল্ডিং তৈরি হয়। আগেও একবার করিয়ে দিয়েছিলাম, আবারও করিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে 8 দাগে। এক্সপ্যান্ড দ্য ফলোয়িং আউটলাইন ইন্টু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি। তাহলে কী হবে না, একটা গল্প লিখতে হবে, তার একটা মোরাল এবং একটা টাইটেল দিতে হবে। দেখো এখানে নাম্বারটা কীরকম ভাগ করা আছে, 1 + 8 + 1, মানে টাইটেলের জন্য 1 নাম্বার, মোরালের জন্য 1 নাম্বার, আর বাকি গল্পটার জন্য 8 নাম্বার। তো তোমাদের অবশ্যই কিন্তু টাইটেল আর মোরালটা দিতে হবে। এটা যদি ঠিক করে দাও তাহলে 2 নাম্বার এখান থেকে এমনিই পেয়ে যাচ্ছ। তো অবশ্যই কিন্তু ভালোভাবে যখন লেখা থাকবে টাইটেল মোরাল দিতে হবে, তখন কিন্তু অবশ্যই দেবে। ওকে, আর বারবারও বলছি স্ট্রাকচার ঠিক রাখবে। তো স্ট্রাকচারের ওপর নাম্বার যে আছে, এই নাম্বারের ভাগটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। চলো তাহলে দেখে নিই কী পয়েন্ট দেওয়া রয়েছে। 3 friends find a bag of money, decide to divide the money, all hungry, one goes to buy food, plans to have all the money, comes back with poisoned food, other two want all the money, kill him, eat the poison food, both die. তাহলে এই পয়েন্টগুলোকে ফলো করে তোমাদের এই স্টোরিটাকে ডেভেলপ করতে হবে। দেখো কিভাবে লিখবে। আমি এই গল্পের টাইটেল দিয়েছি দ্য গ্রিডি ফ্রেন্ডস, লোভী বন্ধুরা। তোমরা তোমাদের মতো করে দিতে পারো। Once upon a time there lived 3 friends in a village. একদা একটি গ্রামে 3 বন্ধু বাস করত। They were poor. তারা খুব গরিব ছিল। They decided to go to the city to earn money. তারা ঠিক করলো যে তারা শহরে গিয়ে টাকা রোজগার করবে। When they were walking through the forest, যখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, they found a bag of money. তারা একটা টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেল। They decided to divide the money among the 3 of them. তারা ঠিক করলো তাদের 3 জনের মধ্যে ওই টাকাটা ভাগ করে নেবে। They were hungry and tired. তারা খুব ক্ষুধার্ত এবং খুব টায়ার্ড ও ক্লান্তও ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে হেঁটে আসছে। So they sat under a tree and sent one of them to fetch food from a neighboring town. সেই জন্য তারা কী করলো, একটা গাছের তলায় বসে পড়লো এবং তাদের মধ্যে একজনকে পাঠালো পাশের শহর থেকে কিছু খাবার নিয়ে আসার জন্য। In his absence, the other two decided to kill him and divide the money equally between themselves. যখন ওই আরেকজন বন্ধু খাবার আনতে গেছে, তখন বাকি 2 জন বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করলো যে ও খাবার নিয়ে ফিরে এলেই ওকে ওরা দুজন মিলে মেরে ফেলবে এবং টাকা পয়সা নিজেদের 2 জনের মধ্যে ভাগ করে নেবে। The man who had gone to fetch food was very greedy. কিন্তু যে ব্যক্তিটা খাবার আনতে গেছিল সেও খুব লোভী ছিল। He mixed some deadly poison in the food. সে কী করলো, কিছু পয়জন বা বিষ নিয়ে খাবারের মধ্যে মিশিয়ে দিল। He said to himself, এবং সে নিজেকে বলল, I will have the whole money when they eat this food. I will go to the town and start my own business. বলল যে, তখন নিজে মনে মনে বলল যে যখনই এই খাবার ওরা 2 জন খাবে তখন ওরা 2 জন মরে যাবে, আর তারপরে আমি সব টাকাটা নিয়ে শহরে চলে যাব এবং সেখানে একটা নিজের ব্যবসা খুলব। But when he came to his companions, they killed him. কিন্তু যখনই সে ফিরে এলো, এরা 2 জন তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিল ওকে মারবে বলে। তো যেমনি ওই লোকটা ফিরে এলো তখন এরা 2 জন ওকে মেরে ফেললো। But then when they ate the poisoned meal, they also died. কিন্তু মেরে ফেলার পর তারা 2 জন যখন খিদে পেয়েছিল তারা যখন খাবারটা খেলো, তখন খাবারে তো পয়জন মেশানো, তো তারাও মরে গেল। তাহলে 3 জনই মরে গেল, কেউ আর টাকা পেল না।
তাহলে মরাল তোমরা লিখবে গ্রিডি মেক্স থিংস গো রং। লোভ শুধুমাত্র মানুষকে বিপথেই নিয়ে যায়, খারাপই করে, কোনো ভালো কিছু হয় না লোভের দ্বারা। তো এভাবে গল্পটা লিখবে। ক্লিয়ার? এবারে চলে আসি তাহলে পরবর্তী রাইটিংয়ে 9 দাগের। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড টেক্সট বুকস ইন ডিটেল অ্যান্ড নট ডিপেন্ড লার্জলি অন নোটবুকস ফর গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে তোমাকে বলেছে যে তোমার বন্ধুকে চিঠি লিখতে, ইয়াঙ্গার ব্রাদারকে চিঠি লিখতে হবে। চিঠি লিখে বলতে হবে সে যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই টেক্সট বুক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, শুধুমাত্র নোটবুকের উপর যেন নির্ভরশীল না হয়। দেখো এখানেও কীরকম নাম্বারটা ভাগ করা আছে। এখানে কিন্তু স্ট্রাকচারের ওপর 2 নাম্বার আর লেটারটার ওপর 8 নাম্বার। তুমি ঠিকভাবে লিখলে পুরো একদম স্ট্রাকচার মেনটেন করলেই 2 নাম্বার পাবে, নাহলে কিন্তু 8-এর মধ্যেই নাম্বার পাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালোভাবে যে কোনো রাইটিংয়ের টেক্সট স্ট্রাকচারটা ঠিক করে লিখবে। ওকে, তাহলে দেখে নিই চলো কীভাবে লেটারটা লিখবে। শুরুতেই যেহেতু পার্সোনাল লেটার, একেবারে ওপরে ডান দিকের কোণে লিখবে তোমার ঠিকানা, তারপরে এইভাবে শুরু করবে ডিয়ার, তারপরে ভাইয়ের নাম। প্রথম প্যারাগ্রাফে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ফাইন অ্যান্ড হোপ টু হিয়ার দ্য সেম ফ্রম ইউ, আমি ভালো আছি এবং আশা করি তুমিও ভালো আছো। হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, কি তোমার পড়াশোনা কেমন চলছে? ইউ আর অলওয়েজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড আই হোপ ইউ উইল অলসো ডু ওয়েল ইন মাধ্যমিক এক্সাম, তুমি এমনি প্রথম থেকেই ভালো ছাত্র এবং আমি আশা করব যে তুমি মাধ্যমিকেও খুব ভালোই রেজাল্ট করবে। নেক্সট প্যারাগ্রাফ, বাট ফর দ্য সেক অফ ইউর এক্সামিনেশন ইউ শুড ডিভোট ইউর টাইম টু স্টাডিজ, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই তোমার সমস্ত সময় পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। ইউ মাস্ট রিড দ্য টেক্সট বুকস ইন ডিটেলস অ্যান্ড মেক এ থরো প্রিপারেশন ইন দ্য সিস্টেমেটিক ওয়ে, তোমাকে অবশ্যই তোমার টেক্সট বুক খুব খুঁটিয়ে পড়তে হবে এবং একটা ভালো প্রিপারেশন তৈরি করার জন্য তোমাকে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে। ডু নট ফুললি ডিপেন্ড অন নোটবুকস, কখনোই পুরোপুরিভাবে নোটবুকের উপর নির্ভরশীল হবে না। রাদার ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং টেক্সট বুকস রিপিটেডলি, তা ওটা সেই নোটবুকের উপর নির্ভরশীল না হয়ে বারবার টেক্সট বুক পড়ার অভ্যেস তৈরি করো, বারবার পড়ো এবং খুঁটিয়ে পড়ো। দ্য হ্যাবিট অফ রিডিং টেক্সট বুক, আচ্ছা, মেক এ ডেলি রুটিন অ্যান্ড মেক ইয়োরসেলফ ওয়েল প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুটিন, একটা ডেলি রুটিন তৈরি করো এবং নিজের এই ডেলি রুটিন মেনটেন করে পড়াশোনা করো। আই হোপ দ্যাট ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আমি আশা করব তুমি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। নেক্সট প্যারাগ্রাফ, মাই ব্লেসিংস অ্যান্ড বেস্ট উইশেস উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ, আমার আশীর্বাদ এবং আমার শুভকামনা সর্বদা তোমার সাথে থাকবে। উইল বি মিটিং ইউ সুন, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, বাই। এরপরে হচ্ছে শেষে ইয়োর এল্ডার সিস্টার বা এল্ডার ব্রাদার, তোমার নাম, এবং বাঁদিকে চিঠির শেষের কোণে, বাঁদিকের কোণে লিখবে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম এবং তার ঠিকানা। তো অবশ্যই কিন্তু স্ট্রাকচার মেনটেন করবে। আমি প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে বারবার বলছি, তোমরা নিশ্চয়ই যারা প্রতিদিন ভিডিওগুলো দেখো তারা এতদিনে নিজেদেরকে ভুলগুলো ঠিক করে নিয়েছো, তো অবশ্যই কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবে মেনটেন করবে, তার উপরেও কিন্তু নাম্বার আছে। ওকে, ক্লিয়ার তাহলে তোমাদের সবার এই রাইটিং 3টে? এই ভিডিওতে তাহলে আমি 118 নাম্বার পেজে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের পুরো সেটটা কমপ্লিট করে দিলাম। এভাবেই পরের পেজের ভিডিওটাও নিয়ে চলে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে। অনেকেই সাবস্ক্রাইব করেছো, তোমাদের অনেক থ্যাংক ইউ। যারা করোনি তাদেরকে বারবার বলছি তোমরাও সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ।